আমি নুসরাত বিনতে আলম রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 2 নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমাদের পাঠ 1-এর বিষয়বস্তু ছিল পরস্পরের সহযোগিতা, সমাজে পরস্পরের সহযোগিতা। এক্ষেত্রে নারী ও পুরুষের ভিতরে কেমন সহযোগিতাপূর্ণ আচরণ থাকা উচিত, সবার তাদের প্রতি কেমন দৃষ্টি থাকা উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকের আলোচনার বিষয় হলো সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। দেখো, পাঠ 2-এর বিষয়বস্তুটা তোমরা তোমাদের বই থেকে দেখে তোমাদের খাতায় লেখো। আজকের বিষয়বস্তু হলো বিশেষ সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এটা পাঠ 2। সামাজিক বিভিন্নতা মানে কি? সমাজে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে মিলেমিশে, সেটার বোঝানোর জন্য এখানে বলা হয়েছে সামাজিক বিভিন্নতা। আর বিশেষ চাহিদা সম্পন্ন, যেসব শিশুদের কিছু চাহিদা আছে যেগুলো স্বাভাবিক সব শিশুর ক্ষেত্রে থাকে না, এটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। চাহিদা সম্পন্ন কথাটা আমরা একসাথে লিখব। যেসব শিশুর কিছু বিশেষ চাহিদা রয়েছে তাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি। সে বিষয়ে আমরা এখন কথা বলব। দেখো, প্রথমে আমরা বইয়ের কিছু কথা বলি। আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি, মানে আমরা যেই সমাজে বাস করি সেটা কিন্তু সবার জন্য এক নয়। কেউ একটু যেখানে বসবাস করছো তার এলাকা বা আরেকজনের এলাকা কিন্তু সবসময় একরকম হয় না। যেমন আমরা ঢাকার ভিতরে আমাদের স্কুলটা কোথায়? রামপুরাতে। তো আমাদের রামপুরা এলাকায় বা আমাদের স্কুলের আশেপাশে যে সামাজিক অবস্থা বিরাজ করছে, অনেক জায়গায় কিন্তু তেমন করছে না। যেমন আমার স্কুলের পাশে একটা বাজার আছে, তো অনেক জায়গায় কিন্তু স্কুলের পাশে বাজার নেই, একদম রাস্তার পাশেই হয়তো কারো স্কুল, কারো হয়তো স্কুলে অনেক বড় মাঠ আছে, আবার অনেকে সেই সুবিধাটা নাই। তো এইরকমভাবে দেখা যায় যে এক একজন এক এক ধরনের সমাজ থেকে আমরা সমাজের থেকে আমরা বড় হচ্ছি। সকলের মাতৃভাষা এক নয়, অর্থাৎ সবাই বাংলাদেশে বসবাস করা সত্ত্বেও সবার কিন্তু মাতৃভাষা এক নাও হতে পারে। কারণ আমরা জানি যে আমাদের এখানে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে যাদের নিজস্ব মাতৃভাষা আছে, তাদের মাতৃভাষা বাংলা নয়। কারো ধর্ম আলাদা। আমরা এটাও জানি যে আমাদের এই দেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এবং অনেকের মা বাবার পেশা ভিন্ন। এটা তো অবশ্যই আমরা খুব ভালোভাবেই জানি, কারণ আমরা নিজেদের কথায় যদি চিন্তা করি তাহলে দেখব যে আমার মা যা করেন আমার বন্ধুর মা হয়তো তা করেন না, আমার বাবা যে কাজ করেন আমার বন্ধুর বাবা হয়তো সে কাজ করেন না। অর্থাৎ তারা কি, তাদের পেশা আলাদা আলাদা। কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ ড্রাইভার, কেউ কোনো কর্মকর্তা, অফিসের কোনো কর্মকর্তা, এভাবে। অনেক শিক্ষার্থী আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে। অনেক জায়গায় দেখা যাবে শিক্ষার্থীদের যেহেতু তারা আলাদা আলাদা সমাজ থেকে এসেছে, যেহেতু তাদের বাবা মার পেশা এক নয়, তাহলে তো অবশ্যই তাদের পারিবারিক অবস্থাটাও আলাদা। যেমন অনেক শিশু বয়সে মা বাবার সাথে আয়মূলক কাজ করে, অর্থাৎ বলছে যে ছোটবেলা থেকেই তাদের এমন কিছু কাজ করতে হয় যে কাজ করতে তারা বাধ্য হয়। আয়মূলক কাজ অর্থাৎ অর্থ উপার্জন, যেটা করলে তাদের কিছুটা ইনকাম হবে এবং সেটার ফলে তাদের ওই পরিবার সচ্ছলভাবে চলতে পারবে। এই ধরনের আয়মূলক কাজে কিন্তু অনেকে
অংশগ্রহণ করতে হয়, যেটা হয়তো তোমরা এখন বুঝতে পারছো না, তোমাদের ভিতর অনেকেই এই ব্যাপারটা জানো না, কিন্তু অনেকেরই আবার এগুলা করতে হয়। আর এই কারণে অনেকে বিদ্যালয়ে আসতে পারে না, যার ফলে কি হয়, তাদের সাথে তোমাদের পরিচয় নাই। যেহেতু ছোট ছোট এই ছেলে মেয়েদের আইনমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয় বাবা মার সাথে গিয়ে, কেউ হয়তো বিভিন্ন মাঠে যাচ্ছে, কৃষিকাজে বাবা মাকে সাহায্য করছে, কেউ হয়তো খামারে কাজ করছে বাবা মায়ের সাহায্য করার জন্য, বাবা মা তাদের পরিবারকে আরেকটু সচ্ছলভাবে চালানোর জন্য অনেক কাজে নিজেদের ছেলে মেয়েদেরকে স্কুলে না পাঠিয়ে নিজেদের সাথে রাখছে, এরকমও হয়। শ্রেণীতে কারো পড়া শিখতে একটু বেশি সময় লাগে, কারণ তার দেখার সমস্যা থাকতে পারে, শোনার সমস্যা থাকতে পারে। সবাই কি তোমার ক্লাসে একই রকমভাবে পড়ালেখা পারে? নিশ্চয়ই তুমি জানো যে তা পারে না। কেউ একটু সহজেই পড়ালেখা বুঝে যেতে পারে, আবার অনেকে পড়ালেখা বুঝতে একটু সময় নেয়। কারণ কি? কারণ তাদের হয়তো অনেকের একটু চোখে অসুবিধা আছে, চোখে অসুবিধার কারণে সে বোর্ডটা ভালোভাবে দেখতে পারে না, তাই তার একটু দেরিতে বোর্ডটা দেখে তার লিখতে বা বুঝতে কিছুটা বেশি সময় লাগে। আবার কারো শোনার সমস্যা আছে, কেউ হয়তো শুনতে পাচ্ছে কম, আবার কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে, এমন হতে পারে তার হাতটা মানে লেখাটা একটু স্লো হয়, হাতের লেখা তার ফাস্ট হয় না, এটা একটা তার শারীরিক সমস্যা। কেউ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে, মানে কেউ হয়তো একটু মানে নরম স্বভাবের হয়, তাকে একটু জোরে কথা বললেই সে কেঁদে ফেলে, তাই না? এরকম আছে না? কিছু কিছু বন্ধুরা আছে যারা মজা হয়তো বুঝতে পারে না, তারা মানসিকভাবে একটু দুর্বল হতে পারে। সবাই যে একরকমভাবে এমন কোনো কথা নেই, কারো কারো একটু সমস্যা থাকতে পারে, তাই না? যারা এই ধরনের সমস্যায় ভোগে তাদের জন্য আমরা কি করতে পারি? যারা এই ধরনের সমস্যায় ভোগে তাদের জন্য কিন্তু আমাদের অনেক কিছু করণীয় আছে। যেসব ছেলে মেয়েরা ক্লাসে বসে দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, বা তাদের পড়া বুঝতে অসুবিধা হচ্ছে, এই ধরনের শিশুদেরকে আমাদের আগে সব থেকে প্রথমে কি করতে হবে? তাদের উপর রাগ করা যাবে না, তাদেরকে আমাদের তাদের মনের অবস্থাটাকে বুঝে তাদের সাথে কথা বলতে হবে, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করতে হবে। যেমন যে দেখতে পায় না বা শুনতে পায় না, কম শুনতে পায় বা কম দেখতে পায়, তাকে আমরা ক্লাসে কি করতে পারি? নিজের থেকেই বন্ধু হিসাবে আমরা একটু ওকে সামনের দিকে বসতে দিতে পারি, তাই না? তোমরা এই কাজটা করতে পারো। শিক্ষক হিসাবে হয়তো আমি সবসময় তাকে সামনে বসতে দিতে চাইতে পারি। তোমাদের মনে হতে পারে কেন ও কেন সবসময় সামনে বসবে, আমরা কেন সবসময় সামনে বসতে পারবো না? আমাদেরকে মাঝে মাঝে সামনে বসানো হয়, মাঝে মাঝে পিছনে বসানো হয়, মাঝে মাঝে মাঝখানে বসানো হয়, কিন্তু ওকে কেন সবসময় সামনের দিকে বসতে দিতে হবে? তখন আমাদের একটু যদি ভালো করে আমরা মনটাকে শান্ত করে চিন্তা করে বের করি যে কেন ওকে দিচ্ছি, কারণ ও আমাদের থেকে একটু আলাদা, ওকে একটু বিশেষভাবে আমাদের কেয়ার নিতে হবে। এই জন্য ওদের এই ধরনের শিশুদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ওকে একটু বেশি আমাদেরকে মানে লক্ষ্য রাখতে হবে তার প্রতি, তাকে সামনে একটু বসতে দিতে হবে। তার যেহেতু পড়া বুঝতে বেশি সময় লাগে, আর আমার যেহেতু একটা নির্দিষ্ট সময় পরে ক্লাস শেষ হয়ে যাবে, তারপরেও আমার চেষ্টা করতে হবে শিক্ষক হিসাবে তাকে আলাদা একটু সময় দেওয়া, এবং তোমাদেরকেও একইভাবে কি করতে হবে? ওকে একটু সাহায্য করতে হবে, বন্ধু হিসাবে তার পাশে থেকে তাকে পড়া বুঝিয়ে দিতে তোমাদের এগিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে কোনো শিশুরই এই ধরনের সমস্যা, যে কোনো শিশুরই এই ধরনের সমস্যা থাকতে পারে, কাজেই তাদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে হবে। এখন যদি আমরা তার সাথে খারাপ আচরণ করি বা তাকে নিয়ে যদি আমরা হাসাহাসি করি, তাহলে কি ওর আর ভালো লাগে স্কুলে আসতে? ওর কিন্তু তখন আর স্কুলের প্রতি কোনো আগ্রহ থাকবে না। এরপর ওর কাছে মনে হবে না, স্কুলে গেলেই আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, আমাকে নিয়ে সবাই দুষ্টুমি করছে, তাহলে আমি আর স্কুলে যাব না, বা আমাকে খারাপ কথা বলছে। এই জন্য কখনো তাদেরকে এই ধরনের খারাপ আচরণের ভিতরে ফেলা যাবে না, তাদেরকে কখনোই কষ্ট দেওয়া যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। তাদের জীবন কিভাবে সহজ করা যায় তা আমাদের ভাবতে হবে। প্রয়োজনে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো,
এবং সহযোগিতা করব। এই যে বললো যে সহযোগিতা করব, মানে কি করতে হবে, তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। কিভাবে? ওই যে বললাম, একটু সামনে বসার সুযোগ দিতে হবে, তাকে একটু বুঝিয়ে কথা বলতে হবে, তাকে তাকে নিয়ে হাসাহাসি করা বা তার মনে কষ্ট পায় এমন ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, এই ধরনের কাজগুলো আমাদের সবার করতে হবে, কারণ সবাই মিলেমিশে থাকলে কিন্তু সমাজটা সুন্দর হবে। এখন দেখো, এখান থেকে আমি দু একটা শূন্যস্থান যোগ লিখি। তোমরাও কিন্তু এর বাইরে নিজেরা তৈরি করে শূন্যস্থান চর্চা করতে পারো। শূন্যস্থান বেশি করে চর্চা করলে কি হয় জানো? প্রথম কথা হলো জানা তো যায় এবং সেটার বানানটা খুব ভালো করে আয়ত্ত করা যায়। কারণ শূন্যস্থানের জন্য আমাদের মূল কথা হলো প্রথম আমাদের শব্দটাকে খুঁজে বের করতে হবে, সঠিক শব্দটা বা উপযুক্ত শব্দ, আর তারপরে সেটাকে সঠিকভাবে লিখতেও হবে। যদি সঠিকভাবে না লিখতে পারি তাহলে কিন্তু আমরা শূন্যস্থানে কোনো নম্বর পাই না পরীক্ষায়। তার জন্য আমাদেরকে বানানটাও ভালোভাবে শিখতে হবে। একই সাথে আমাদের তাহলে দুইটা কাজ হয়ে যায়, একটা হলো একটা বিষয়বস্তু সম্পর্কে ধারণা বাড়ে, আর একটা হলো সেই ধারণাটা সম্পর্কে আমাদের মানে লিখিত যে জ্ঞান সেটাও বাড়ে। তাহলে চলো আমরা তাহলে কয়েকটা শূন্যস্থান পূরণ লিখছি, আর আমার সাথে সাথে তোমরাও লেখো। আমরা বিভিন্ন ড্যাশ অবস্থান থেকে এসেছি। আমরা বিভিন্ন ড্যাশ অবস্থান থেকে এসেছি। বিভিন্ন কি ধরনের অবস্থান থেকে এসেছি? আমরা বিভিন্ন ধরনের সামাজিক অবস্থা থেকে এসেছি। সামাজিক অবস্থান, আমাদের এক একজনের সামাজিক অবস্থান এক এক ধরনের। এরপরে ক নাম্বার, সবার পারিবারিক অবস্থার মধ্যে ড্যাশ রয়েছে। পারিবারিক অবস্থার মধ্যে কি রয়েছে? ভিন্নতা রয়েছে। তারপরে আমি বলতে পারি আমাদের বাবা মায়ের পেশা ভিন্ন, এটাও লেখা যায়। আবার এটা আরেকটা আমি লিখি, অনেকে শিশু বয়সে মা বাবার সাথে ড্যাশ কাজ করে। অনেকে বা অনেক শিশু মা বাবার সাথে ড্যাশ কাজ করে। কি কাজ করে? কেমন ধরনের কাজ করে? আয়মূলক, অর্থাৎ যেই কাজগুলো করলে আয় হবে, অর্থ উপার্জন করা যাবে, আয়মূলক কাজ করে। অনেক শিশু বাবা মায়ের সাথে আয়মূলক কাজ করে, অর্থাৎ এমন ধরনের কিছু কাজ করে যেটা করলে তাদের পরিবারের কিছু সচ্ছলতা বাড়বে, অর্থাৎ আয় করতে পারবে। আমি ঘর নাম্বারটা উপরে চলে যাচ্ছি, তাহলে তোমাদের নিচের থেকে নিচের লেখাগুলো দেখতে অসুবিধা হবে না। এই যে আয়মূলক কাজ করতে গিয়ে অনেক শিশু ড্যাশ আসতে পারে না। কোথায় আসতে পারে না? আয়মূলক কাজে যাওয়ার ফলে অনেক শিশু ড্যাশ আসতে পারে না। যেহেতু কাজে যেতে হয় তাই শিশুদের
কোথায় আসা হয় না? বিদ্যালয়ে। আইনমূলক কাজে যাওয়ার ফলে অনেক শিশু ড্যাশ আসতে পারে না। কোথায় আসতে পারে না? বিদ্যালয়ে। ঠিক আছে, আরেকটা লিখবো আমরা, শিশুদের বিদ্যালয়ে আসতে ড্যাশ করতে হবে। শিশুদের বিদ্যালয়ে আসতে ড্যাশ করতে হবে। কি করতে হবে? বিদ্যালয়ে আসার জন্য তাকে উৎসাহিত করতে হবে, যেন সে আসতে উৎসাহিত হয়, আনন্দ পায়। উৎসাহিত করতে হবে। শিশুদেরকে স্কুলে আসার জন্য আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিতে হবে, যেন তারা স্কুল কোনোভাবেই বাদ না দেয়। কারণ ভালোভাবে বেঁচে থাকার জন্য শিক্ষা আমাদের জীবনে অপরিহার্য একটা ভূমিকা পালন করে। অর্থাৎ শিক্ষা ছাড়া কোনোভাবেই খুব ভালোভাবে বেঁচে থাকা সম্ভব না। কারণ শিক্ষা আমাদের অনেক জ্ঞান দেয়, যে জ্ঞানটা আমাদের পরবর্তী জীবনে গিয়ে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে, তাই না? তোমরা তো খেয়াল করেছো, তোমরা কত কিছু শেখো। তোমরা গণিত শেখো, গণিতের মাধ্যমে তোমরা হিসাব শিখে যাচ্ছ, তাই না? তারপরে তোমরা বিজ্ঞান শিখছো, বিজ্ঞানের ফলে তোমরা কোথায় করবে, কিভাবে আমাদের এই পৃথিবীটার কোথায় কিভাবে কি হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো সম্পর্কে জানতে পারছো। যার ফলে কি হচ্ছে, তোমাদের অনেক কিছু পড়ার ব্যাপারে তোমাদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। বাংলা শিখছো, বাংলা কেন শিখছো? বাংলা শিখছো যেন তোমাদের নিজের ভাষা আরো সুন্দর হয়, সবার কাছে সুন্দরভাবে তুমি কথা বলতে পারো, নিজের মনের ভাব প্রকাশ করতে পারো, আবার অন্যদের কথাও যেন নিজে ভালোভাবে বুঝতে পারো। ইংরেজি শিখছো, যেটা একটা আন্তর্জাতিক ভাষা, যেটা সারা বিশ্বে আমাদের চলতে ফিরতে গেলে প্রয়োজন হবে। তাহলে ইংরেজি ভাষাটাও আমাদের জন্য অনেক জরুরি। এইভাবে প্রতিটা বিষয় কিন্তু আমাদের জীবনের জন্য অনেক জরুরি, যার ফলে আমাদের শিক্ষা গ্রহণ করাও খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা লিখছি, আচ্ছা এটা লিখতে পারি, প্রয়োজনে আমরা সবাই সবার ড্যাশ ড্যাশ দাঁড়াবো। কোথায় দাঁড়াবো? সবাই সবার পাশে দাঁড়াবো। পাশে দাঁড়াবো এবং ড্যাশ করব। এরকম একই বাক্যের ভিতরে দুইটা কারিগর থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে আবার এটা দুই ভাগ করেও থাকা সম্ভব। যেমন প্রয়োজনে আমরা সবাই সবার ড্যাশ দাঁড়াবো, একটু কি শেষ হয়ে যেতে পারে। আবার এমন থাকতে পারে যে প্রয়োজনে আমরা সবাইকে ড্যাশ করব। কি করব? সবাই সবাইকে সহযোগিতা করব। এগুলো কিন্তু আমি সব তোমাদের এই বইয়ের যে পৃষ্ঠা নাম্বার 8 এখান থেকেই দিচ্ছি। তাহলে তোমরা যদি এই পৃষ্ঠাটা খুব ভালোভাবে রিডিং করো, তাহলেই তোমরা সব প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ শূন্যস্থান পূরণের সঠিক শব্দটা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে পারবে। আচ্ছা, তাহলে এখন আমরা পৃষ্ঠা 9 যে অনুশীলনী আছে সেখানে চলে যাই। এখানে কি আছে দেখো, সামাজিক বৈচিত্র্য নিয়ে শিক্ষকের সহযোগিতা শ্রেণীতে আলোচনা করো। বৈচিত্র্য মানে কি? আলাদা, বিভিন্নতা। এই যে আমরা এতক্ষণ যেটা নিয়ে আলাপ করলাম। এরপর হলো বিদ্যালয় শ্রেণীকক্ষে কি কি চাহিদা ধরনের শিশু থাকতে পারে, কি ধরনের শিশু থাকতে পারে? কেউ কম শোনে, কেউ একটু চোখে কম দেখে, কেউ পড়া একটু বুঝতে পারে দেরিতে, এই ধরনের শিশু শ্রেণীকক্ষে থাকতে পারে। আচ্ছা, এবার হলো নিচে একটা ওইখানে আরো আছে যে শ্রেণীতে শিক্ষার্থীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং কিভাবে তাদের সহায়তা প্রদান করা যায় তা নিচের ছকে লেখো। কাজটি জোড়ায় করো। জোড়ায় করতে বলেছে যেহেতু, তাহলে তো তোমার সাথে আরো একজনকে লাগবে, তাই এখানে আমি তোমাকে সাহায্য করছি।
কি লিখতে পারি? যেমন সমস্যা, এখানে বলেছে সমস্যা। সমস্যাটা এমন হতে পারে যে পড়া বুঝতে একটু বেশি সময় লাগে, এটা হলো তার সমস্যা। পড়া বুঝতে বেশি সময় লাগে। আর আমরা কিভাবে সাহায্য করতে পারি? যার এরকম সমস্যা তাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেটা লিখবো এই পাশের ছকে। তাহলে আমরা কিভাবে সাহায্য করব? আমরা নির্দিষ্ট সময়ের পরও তাকে একটু আলাদাভাবে পড়া বোঝাবো। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও আমরা তাকে আরেকটু বেশি সময় দিয়ে তার পড়াটা বোঝাবো বা বুঝতে সহযোগিতা করব। এবার গ নম্বরে বলছে প্রতিদিন অন্যের জন্য একটি ভালো কাজ করার চেষ্টা করো। তারপর প্রতিদিনের সেই ভালো কাজগুলো ডায়েরিতে লিখে রাখো। এটা কিন্তু খুব ভালো একটা কাজ, যে তুমি প্রতিদিন এমন একটা কাজ করবে যেটা অন্যের উপকারে আসে এবং সেই কাজটা তুমি লিখে রাখবে। প্রতিদিন এই কাজটা করতে করতে একটা সময় তোমার এই কাজগুলো আয়ত্ত হয়ে যাবে। একদম তোমার তখন ভালো কাজ না করলে ভালোই লাগবে না। ডায়েরিতে একটা নতুন ভালো কাজের কথা তুমি লিখবে, এটা যখন তোমার মনে হবে তখন লিখতে লিখতে একটা সময় এমন হবে যে সব কাজই তোমার হবে খুব সুন্দর, খুব ভালো। তখন আর খারাপ কাজের দিকে কোনোভাবেই তোমার মন যাবে। এই কাজটা তোমরা অবশ্যই করো। তোমাদের একটা ডায়েরি আছে, স্কুল থেকে যে ডায়েরিটা দেওয়া হয়েছে সেই ডায়েরিতে নিচে একটা অংশে দেখবে যে বিশেষ মন্তব্য লেখা আছে। তো ওইখানে আমরা যেহেতু এখন নিয়মিত স্কুলে তোমরা আসছো না আর আমরা কোনো বিশেষ মন্তব্য লিখছি না, ওই জায়গাটায় তোমাদের প্রতিদিনের একটা ভালো কাজের কথা লিখে ফেলবে, ঠিক আছে? এরপর হলো ঘ নম্বরে আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। ক নম্বর এখানে এই নম্বর হলো মিল করো। এই কথাটা লিখে আমি নিজের থেকে লেখা শুরু করবো। মিল করো। এখানে ক নম্বরে আছে হলো আমরা যদি কাউকে খারাপ কথা বলি তাহলে কি হবে? এদিক থেকে আমরা তারা কষ্ট পাবে। কয়ের সাথে যোগ হবে কি? তারা কষ্ট পাবে। যদি কারোর সাথে আমরা খারাপ আচরণ করি, খারাপ কথা বলি, তাহলে তাদের কি হবে? তাদের কষ্ট হবে, তারা কষ্ট পাবে। কয়ের সাথে যোগ হলো তারা কষ্ট পাবে। এরপর খ নম্বরে আছে যার বাংলা বুঝতে সমস্যা হয়। যার বাংলা বুঝতে সমস্যা হয় তার কি হবে? তাদের ভাষা বুঝতে সাহায্য করব। যে বাংলাটা একটু কম বুঝে তাকে আমরা বাংলা বুঝতে সাহায্য করব। তাহলে এই পাশে আছে যার বাংলা বুঝতে সমস্যা হয়, আর এদিকে আছে তাদের ভাষা বুঝতে সাহায্য করব। ভাষা বুঝতে, যেহেতু আমি বুঝি, যে বুঝে সে অন্যকে ভাষা বুঝতে সাহায্য করবে। গয়ের সাথে কি যোগ হবে? গ আছে যার হাঁটা চলার সমস্যা আছে। যার হাঁটা চলার সমস্যা আছে তাকে আমার কি করতে হবে? তার চলাচলের জন্য আমাকে তাকে সাহায্য করতে হবে। তাদের চলাচলে, চলাচলে সাহায্য করব। এখন যার চলতে ফিরতে হাঁটাচলা করতে সমস্যা হয় তাকে যদি আমি ভাষা বুঝতে সাহায্য করি তাহলে কি হবে? আবার যে বাংলা ভাষা বা মাতৃভাষাটা বুঝতে পারছে না তার যদি চলাচল করতে গিয়ে আমরা সাহায্য করি শুধু, তাহলে কি তার সম্পূর্ণ সাহায্যটা হবে? হবে না, তাই না? তাই আমাদের বুঝে এই মিলকরণটা করতে হবে। ফার্স্ট ওয়ান আছে ঘ নাম্বার। ভয় আছে আমাদের কোনো সহপাঠীর যদি দেখার বা শোনার সমস্যা থাকে, মানে তোমাদের কোনো সহপাঠীর বা ক্লাসের বন্ধুর যদি দেখতে বা শুনতে অসুবিধা হয় তাহলে তার জন্য আমরা কি করতে পারি? তাদের শ্রেণীতে সামনে বসতে দেব। তাদেরকে কি করব? শ্রেণীতে সামনের দিকে বসতে দেব। শ্রেণী কক্ষে বা শ্রেণীতে সামনে, সামনে মানে কোথায়? যেটা বোর্ডের কাছাকাছি বা যেটা যেখানে দাঁড়িয়ে শিক্ষক কথা বলেন তার কাছাকাছি সামনে বসতে দিব। ঠিক আছে? এটা হলো
আমরা দেখবো যে এই যে পাঠ 2 এর নিয়ে যে আমাদের আলোচনা হলো, সেখান থেকে কিছু ছোট প্রশ্ন আমাদের এই হ্যান্ড নোটে আছে। আমরা সেই ছোট প্রশ্নগুলো পড়লে কি হবে, আমাদের এই বিষয়বস্তুগুলো বুঝতে আরও সুবিধা হবে। এবং শেষের দিকে গিয়ে দেখবে কিছু শূন্যস্থান পূরণ আছে, সেটা অবশ্য সব অধ্যায়ের সাথে মিলান অবস্থায় আছে। এখান থেকেও আমরা কিছু শূন্যস্থান চর্চা করব, ঠিক আছে? আর বই থেকে তো অবশ্যই করব। তাহলে আমাদের আজকে একটু কাজ দিচ্ছি, সেটা হলো অধ্যায় 2 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো। গল্প কথায় উত্তর দাও, এটা পড়বে। দেখো, অধ্যায় 2 এর এখানে আছে অল্প কথায় উত্তর দাও। এর ভিতর থেকে আমরা প্রথম 5টা আগের অধ্যায়ে পড়েছি, 6 আগের পাঠের ভিতরে ছিল। 9 থেকে আছে পাঠ 2 এর, 9 থেকে, হ্যাঁ 9 নম্বর প্রশ্নটা আছে এই পাঠ 2 এর থেকে। তো এখান থেকে আমরা কিছু প্রশ্ন করব, যেন আমাদের সব কিছু বুঝতে আরও বেশি সুবিধা হয়। তাহলে আজকে ছিল এই আলোচনা। আমরা এই আলোচনাগুলো নিয়ে আবার বাসায় চিন্তা করব, বই পড়ব, হ্যান্ড নোটের প্রশ্নগুলো পড়ব। তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে পাঠের বিষয়টা, ঠিক আছে? আর তোমরা জুম ক্লাসের জন্য রেডি থাকবে। জুম ক্লাসে অবশ্যই শুরু করার আগে তোমরা একটা খাতা, তোমাদের সমাজ বইটা, মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা, কলম রেডি করে নিয়ে বসবে। এবং খাতায় অবশ্যই যেদিন ক্লাস সেই দিনের তারিখ বার লিখে রেডি করে রাখবে, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।